সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি ও হিউম্যানেট বাংলাদেশের যৌথ প্রযোজনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক সাপ্তাহিক আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তারে। আমরা জানি গতকাল ছিল বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে এই দিবস পালিত হয়। অন্ধতা এবং চোখের বিভিন্ন বিকলতা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালিত হয়। সেই দিবসের প্রাক্কালে আমরা আজকে আমাদের আয়োজনে রেখেছি একজন শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আজ যুক্ত আছেন ডক্টর মাহমুদুর রহমান, শিশু চক্ষু রোগ এবং স্ট্র্যাবিসমাস বিশেষজ্ঞ, কনসালটেন্ট ওএসডি হাসপাতাল। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাবিহা, ধন্যবাদ হিউম্যানেট বাংলাদেশ ফাউন্ডেশন এবং রেডিও ভূমিকা আমন্ত্রণের জন্য। ডক্টর মাহমুদ, আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে শিশুদের এই যে দৃষ্টিশক্তি সেটি ভালো রাখার জন্য তাদের প্রতি করণীয় কি? তাদের খাদ্যাভ্যাসে কোন দিকগুলোর প্রতি খেয়াল রাখা উচিত? এছাড়াও বাবা মাদের সন্তানদের কোন বিষয়ের প্রতি অতিরিক্ত যত্নবান হওয়া উচিত? আমরা জানি চোখের কাজ দেখা, দৃষ্টিশক্তি অর্থাৎ দৃষ্টিশক্তি হচ্ছে আসল জিনিস যেটার প্রতি আমরা যত্নশীল হব। শিশু বলতে আমরা যা বুঝি জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা শিশু বলে থাকি। তো দৃষ্টিশক্তি কেমন আছে এই বয়সে বোঝার জন্য কিছু সিমটমস বা লক্ষণ আছে যা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চার দৃষ্টিশক্তি ভালো আছে বা সমস্যা থাকতে পারে এরকম। তো যে ছোট বাচ্চারা, যেটাকে আমরা ইনফ্যান্ট বলি, 1 বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা আছেন, তাদের যে লক্ষণগুলো আমরা খেয়াল করব সেটা হচ্ছে শিশুটি যখন তার মার সাথে তাকাচ্ছে, মার সাথে আই কন্ট্যাক্ট করছে কিনা, চোখে চোখ রাখছে কিনা, বা কোনো লাইট দেখলে সে ওটার প্রতি আকৃষ্ট হচ্ছে, সেটাকে ফলো করছে। এই জিনিসগুলো আমরা একজন ছোট 1 বছরের বাচ্চার মধ্যে আমরা দেখতে পারি। আর এরপরে 2 থেকে 3 বছরের বাচ্চারা যেটা আমরা খেয়াল রাখবো যে ছোট এই বয়সী বাচ্চারা কোনো দূরের জিনিস দেখার জন্য কাছে গিয়ে দেখছে কিনা, বা টিভি যেমন সাধারণভাবে আমরা বলে থাকি টিভির কাছে গিয়ে সে টিভি দেখছে কিনা। আর এমনিতেই রুটিনলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রি স্কুল বয়স যেটা হয় 4 থেকে 5 বছরের মধ্যে একবার বিশেষজ্ঞকে দেখিয়ে নিশ্চিত করে নিতে পারি দৃষ্টি কেমন আছে। পাশাপাশি খাদ্যাভ্যাস, বাচ্চারা বাড়ন্ত, সো ওদের তো মানে খাবার ব্যাপারটা, আমরা পুষ্টির ব্যাপারটা অবশ্যই পুষ্টিকর যা রুটিনলি আমরা দিই তা দিব। পাশাপাশি চোখের যত্নের জন্য ভিটামিন এ যুক্ত খাবার গুলা স্পেশালি আমরা রুটিনলি রাখবো খাদ্য তালিকায়। যেমন রুটিনলি আমরা যেটা বলি মিল্ক প্রোডাক্ট, দুগ্ধ জাতীয় খাবারগুলা, তারপরে ছোট মাছ বা মাছে যে কোনো কড লিভার অয়েল, এই ধরনের খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখবো। ধন্যবাদ ডক্টর মাহমুদা। আমাদের কাছে একটি কেস আছে, সেই কেসটিতে হচ্ছে যে বাচ্চার বয়স হচ্ছে 2 বছর এবং তার এক চোখে একটু টেরা ভাব রয়েছে এবং কিন্তু দেখতে তার কোনো সমস্যা হয় না। এখন জানতে চেয়েছেন যে এইটার কি কোনো ধরনের অপারেশনের দরকার রয়েছে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন। সাধারণভাবে আমাদের একটা ধারণা আছে যে চোখ বাঁকা হয়ে আছে বা টেরা, কিন্তু দেখার তো কোনো সমস্যা নেই, সো আমরা ধরেই নিই যে এটা বোধহয় লক্ষ্মী টেরা হবে। তো এই ধারণাটা একেবারেই ঠিক নয়। যখনই আপনারা ছোট বাচ্চা, স্পেশালি 2 বছর বা তার আগেও যদি আপনারা টেরা চোখ দেখেন, অবশ্যই কোনো বিশেষজ্ঞ পরামর্শ নেবেন। কারণ যদি আমরা দেখি টেরা চোখের কারণগুলোতে অনেকগুলো কারণেই চোখ টেরা হয়ে যায়। 1 নাম্বার হতে পারে তার চোখের ভিতরে কোনো চোখের সমস্যার কারণে হচ্ছে, যেমন জন্মগতভাবে তার ছানি থাকতে পারে, বা এমন হতে পারে যে চোখটা টেরা হয়ে গেছে সেই চোখের পাওয়ার বেশি কম্পেয়ার টু দ্য আদার আই, মানে অন্য চোখটার তুলনায় ওই চোখে পাওয়ার আছে, এই জন্য বেঁকিয়ে গেছে। এটা একটা হতে পারে। এছাড়া আরো কিছু কারণ আছে যেগুলা জেনেটিক্যালি ব্রেনের সাথে রিলেটেড, নার্ভ কাজ করছে না জন্মগতভাবে। তো এই জিনিসগুলোর কারণেই আমরা একজন বিশেষজ্ঞ পরামর্শ নিব এবং যে কারণে চোখটা টেরা হচ্ছে সেটা চিকিৎসা করতে হবে। যদি বলা হয় যে যত ছোট বয়সে আমরা চোখটা সোজা অ্যালাইন করে দিব, তত তার বাইনোকুলার সিঙ্গেল ভিশন, যেটাকে আমরা বলি যে 2 চোখ মিলিয়ে যে জিনিসটা দেখা, একটা কিছু ডাইমেনশন বোঝা বা 3D যেটাকে আমরা বলি, সেটা সে ডেভেলপ করতে পারবে। আমি আপনাকে যেহেতু টেরা চোখ নিয়ে কথা এসেছে এবং আপনি নিজে একজন স্ট্র্যাবিসমাস বিশেষজ্ঞ, সেই হিসেবে আমি আপনাকে জানতে চাইবো যে এই যে টেরা চোখটি হয়
এর আসলে চিকিৎসা কি? মানে সবসময় কি সার্জারি জরুরি নাকি কখনো গ্লাস করলেও হয়? সে সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। উম, ধন্যবাদ। আচ্ছা, স্কুইন্ট যেটা আমরা মানে আমরা আসলে সবাই একটু কনফিউজ ছিল বাঁকা চোখটা হয় কেন। তো কারণ হচ্ছে আমাদের চোখ, দুইটা চোখ আছে, দুটো চোখে 6টা করে মাসেল আছে, মাংসপেশি আছে, যেটা আমাদের চোখটাকে হেল্প করে বিভিন্ন দিকে ঘোরাতে। আর এই পুরো জিনিসটাই কন্ট্রোল করে আমাদের ব্রেন। তো এই মাংসপেশিগুলার ব্রেন যখন কন্ট্রোল করছে, কোনো কারণে যদি এই ব্রেন সেটা কন্ট্রোল না করে বা দুটো চোখকে অ্যালাইন করে না রাখছে, তখনই আমরা বলি স্কুইন্ট। তো অপারেশনের ব্যাপারটা এমনই হয়, এটা চোখের ভিতরের কোনো অপারেশন না। আমরা জাস্ট ওই যে মাসেল গুলা, যে মাংসপেশি গুলা আহ, কাজ করছে না বা আহ, ইয়ে আছে, একটাকে টাইট করে একটাকে ঢিলা করে এরকম করে আমরা জাস্ট চোখটাকে অ্যালাইন করে দিই। এটাই হচ্ছে স্কুইন্ট সার্জারির মূল বিষয়টা। আর কিছু কিছু বাঁকা চোখ আছে যেটা চশমা কারেকশন দিলেই, চশমার পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করলেই দেখা যায় যে ব্রেন সেটা কন্ট্রোল করতে শুরু করে দেয়। সেক্ষেত্রে শুধু চশমায় অনেক ক্ষেত্রে টেরা চোখের চিকিৎসা হতে পারে। আচ্ছা, এই যে টেরাজোটির যে চিকিৎসাটা, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যেটা খুব কম বয়স থেকেই কিন্তু লক্ষ্য করা যায়, এটার আসলে চিকিৎসাটা কখন করলে মানে ফলটা বেশি ভালো পাওয়া যায়? আম, সবকিছু যখন শুরুর দিকে আমরা দেখি যে কিছু কিছু টেরা আছে মাঝে মাঝে দেখা যায়, আবার মাঝে মাঝে সোজা হয়ে যাচ্ছে। তো যত আর্লি আমরা এর ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। টেরা চোখের ট্রিটমেন্টটাই আমাদের স্টেপ ওয়াইজ করতে হয়। প্রথমেই আমাদের দেখে নিতে হয় তার চোখের পাওয়ার কি আছে, সেটা আমরা আগে অ্যাডজাস্ট করে নিই। যদি সেই অ্যাডজাস্টমেন্টের কারণে চোখ অটোমেটিক্যালি তার স্ট্রেট হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশনের দরকার হয় না। বাট যদি চশমা দিয়েও আমরা সেটা অ্যালাইন করতে পারছি না, সেক্ষেত্রে অবশ্যই সার্জারি রিকমেন্ডেশন আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনার যদি শিশুদের চোখের যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন থাকে, আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/রেডিও ভূমি এর অনলাইন পোস্টের লাইভ আপনারা কমেন্ট করুন। আপু, এখন আমরা আপনার কাছে জানতে চাইবো যে একটি কেস আছে আমাদের কাছে, সেটি হচ্ছে বাচ্চাটির বয়স হচ্ছে 6 বছর। খেলতে গিয়ে চোখে ব্যথা পেয়েছে এবং মাঝে মাঝে চোখ থেকে রক্ত পড়ে এবং চোখ ফুলে রয়েছে। এখন তিনি জানতে চেয়েছেন যে চোখের কি ধরনের ক্ষতি হতে পারে, আর সেই সঙ্গে এটিও জানতে চেয়েছেন যে অপারেশনের কি কোনো প্রয়োজন রয়েছে কিনা। ধন্যবাদ। আম, যে কোনো আঘাত, এটার ডিপেন্ড করে কি দ্বারা সে আঘাতটা পেল। কি ধরনের জিনিস, কোনো বল লাগতে পারে, পাথর লাগতে পারে, কোনো শার্প, কোনো উম, যেটা শার্প অবজেক্ট বলি সেই ধরনের কিছু দিয়ে আঘাত লাগতে পারে। যেহেতু তার রক্তক্ষরণের হিস্ট্রিও আছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে কোনো কাট ইনজুরি হয়েছে কিনা। আঘাতের ব্যাপারটা হচ্ছে সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে যদি কাট ইনজুরি থাকে, যদি সে এরকম হয় যে তার চোখের পাপড়িতে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে, সেক্ষেত্রে পাপড়ির যে কাট ইনজুরি বা আহ, সেটাকে আমরা স্টিচ করে দিলে সেখানে ঠিক হয়ে যায়। আর চোখে ভিতরেও আঘাত আসতে পারে, সেটা সঠিক পরীক্ষার মাধ্যমে দেখতে হবে কোন লেয়ারে কোথায়। কারণ আমাদের চোখে বিভিন্ন লেয়ার আছে, যেমন কর্নিয়া আছে, কর্নিয়ার পর আমাদের আইরিস আছে, আইরিসের পর লেন্স আছে। এখন ডিপেন্ড করবে কোন জায়গায় তার আঘাতটা বেশি হয়েছে, সে অনুযায়ী ট্রিটমেন্ট হবে। তবে প্রাথমিকভাবে, প্রাথমিক চিকিৎসা যেটা হয় সেটা হলো ভালোভাবে এক্সামিন করতে হবে। তারপর তার প্রাথমিক চিকিৎসার পর সাবসাইড করলে আমরা সিদ্ধান্ত করব যে কি ধরনের আঘাতে কি হয়েছে, সে অনুযায়ী ট্রিটমেন্ট হবে। আচ্ছা আপু, চোখের এই যে আঘাত, এই আঘাত থেকে কি বাচ্চাদের অন্ধত্ব বা এই ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে কি? অবশ্যই, আঘাত যদি খুব জোরে হয়ে থাকে, সেটা যদি আমাদের চোখের কর্নিয়া কেটে যেতে পারে, ফেটে যেতে পারে। তারপরে ভিতরে লেন্স জায়গা থেকে নড়ে যেতে পারে। পিছনে আমার যে রেটিনা পর্দা আছে সেখানে আঘাতপ্রাপ্ত হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। এই সব কারণে দৃষ্টিশক্তিও হ্যাম্পার হবে, পাশাপাশি অপারেশনেই এই চিকিৎসাগুলো করা যাবে, করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আর একটি কেস রয়েছে, সেখানে বলা হয়েছে যে বাচ্চার বয়স হচ্ছে 4 বছর এবং বাচ্চা যে কোনো কিছু খুব কাছ থেকে দেখে, বিশেষ করে টিভি বা বই বা যে কোনো কিছুই যদি হোক, তার সে খুব কাছে যেয়ে দেখে। এখন তিনি জানতে চেয়েছেন যে চশমাটা কি জরুরি নয়। হুম, আম, অবশ্যই
আর বা ছোট বাচ্চা হিসেবে সে প্রশ্ন শেষ। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটা বলে নিই যে ছোট 4 বছর বাচ্চা সবকিছু কাছে থেকে দেখে, তো এটা বুঝে নিতে হবে যে তার দূরে সে দেখতে পাচ্ছে না বলে সে সেটা কাছে নিয়ে আসে বা কাছে গিয়ে দেখছে। যদি আমরা তাকে পরীক্ষা করি, আমরা চোখের বাচ্চাদের চোখে বিভিন্ন রকমের পাওয়ারের সমস্যা থাকতে পারে, যেটা আমরা সাধারণভাবে জানি প্লাস পাওয়ার লাগতে পারে, মাইনাস পাওয়ার লাগতে পারে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা তাদের চোখের পাওয়ারটা আগে নির্ণয় করব। নির্ণয় করে যদি পাওয়ারের সমস্যা পাওয়া যায়, দেখা যাবে সেই চশমাটা দিলে সে ভালো দেখবে। আর কতদিন সে চশমা পরবে সেটা নির্ভর করে কি পরিমাণ পাওয়ার তার লাগছে। যদি সেটা গ্রস বা বেশি হয়, তখন ধরে নেওয়া যায় সারা জীবনই তাকে চশমা ব্যবহার করতে হবে। কারণ ছোট বয়সে যে চশমাটা বেশি পাওয়ার যদি লেগে যায় ইন কেস, সেটা সময়ের সাথে ঠিক হয়ে যায় বা কমে যায়, এরকম হয় না। তো চশমাই তাকে হয়তো ইউজ করতে হবে। তবে এটাও আমরা জানি যে বাচ্চা বড় হয়ে যখন 18 বছর বয়স হয়ে যায়, তখন আমাদের আরেকটা অপশন আছে, যেটা লেজারের মাধ্যমে আমরা চশমা চিকিৎসা করলে, লেজারের মাধ্যমে চিকিৎসা করলে চশমা থেকে মুক্ত হতে পারি। ওটাকে লেসিক বলি আমরা। তো এই অপশনটা আছে। সেটি 18 বছরের বেশি হলে তখন করতে হয়। জি তাই তো। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে আমরা জানি যে চোখের পাওয়ার দুই ধরনের আছে, প্লাস পাওয়ার এবং মাইনাস পাওয়ার, এবং এই দুটি নিয়ে হয়তো আমাদের সাধারণ মনের ধারণাটা একটু কম। আপনি যদি আমাদেরকে এই দুটো পাওয়ার সম্পর্কে একটু ধারণা দিতেন। জি উম, সাধারণ ক্ষেত্রে মানে আমরা বিভিন্ন স্টাডি এবং রিসার্চে দেখা গিয়েছে যে মাইনাস পাওয়ারটাই সাধারণ ক্ষেত্রে অধিকাংশ বাচ্চাদের হয়ে থাকে, তবে প্লাস পাওয়ারও হয়। মাইনাস পাওয়ারটা হচ্ছে কেন লাগছে, যখন আমাদের চোখের সাইজ বা পুরো ব্যাপারটাই মানে আমাদের চোখে পাওয়ার যে লাগে, সেটার কারণটা হচ্ছে আমাদের আইবল বা চোখের সাইজের উপর। যদি আমাদের চোখের সাইজ নর্মালের চাইতে বেশি হয় বা বড় হয়, তখনই মাইনাস পাওয়ার লাগছে। আর যখনই আইবলটা ছোট হয় নর্মালের চাইতে, তখনই প্লাস পাওয়ার লাগে। তো বাচ্চাদের ক্ষেত্রে কমনলি দেখা যায় যে সাইজটা বড় হয়, তো সেই জন্যই মাইনাস পাওয়ারটাই কমন হয়। অনেক বাবা মারা মানে জিজ্ঞেস করে যে ওর কেন প্লাস লাগছে বাচ্চার। তো সেক্ষেত্রে ওটাই আমাদের বোঝাতে হয় যে ওর যা নর্মালি আমাদের যে চোখের সাইজটা হওয়া দরকার ছিল ওর বয়স অনুযায়ী, তার থেকে তার আই বলটা ছোট আছে, যার কারণে ওকে আমরা যখন প্লাস পাওয়ার দিচ্ছি তখন তার দৃষ্টি ক্লিয়ার হচ্ছে। তো এই জন্যই আমাদের মাইনাস বা প্লাস পাওয়ারটা লাগছে। এই মাইনাস বা প্লাস পাওয়ারে আমরা জানি যে এটার গ্লাসেরও কিছু পার্থক্য রয়েছে। দুটোর গ্লাস দু ধরনের হয়, এবং অনেক সময় দেখা যায় যে যারা জানে না তারা এই বিষয়ে একটা কনফিউশন হয়ে যায় যে আমার সাথে আরেকজনের গ্লাসে কেন পার্থক্য রয়েছে। আমি আপনার কাছে এই গ্লাস সম্পর্কে একটু ধারণা চাই। আচ্ছা, যখন আমরা প্রেসক্রাইব করি প্লাস পাওয়ার বা মাইনাস পাওয়ার, এই গ্লাসটা যখন বানানো হয় সেটা দুই ধরনের গ্লাস দিয়ে আমরা মাইনাস পাওয়ারটা নিয়ে আসি বা প্লাস পাওয়ারটা নিয়ে আসি। মাইনাস পাওয়ারের ক্ষেত্রে আমরা কনকেভ লেন্স ইউজ করে থাকি, যেটা হচ্ছে আপনার যদি গ্লাসটা ধরে দেখেন, দেখবেন মাঝখান পোর্শনটা সাইড টু সাইড যদি আমরা ধরি পাশাপাশি, দেখবেন মাঝখানের সাইডটা সরু বা পাতলা, এবং উপরে এবং নিচে একটু চড়া হয়ে যাচ্ছে। এইগুলাকে বলে কনকেভ লেন্স। আর প্লাস পাওয়ারের ক্ষেত্রে হয় কনভেক্স লেন্স, যেটাকে আপনার মাঝখানের পোর্শনটা যদি ধরেন দেখবেন একটু পুরুত্ব বেশি কম্পেয়ার টু মানে ওর উপরে এবং নিচের পোর্শনের তুলনায় মাঝখানের পোর্শনটুকু একটু ওটা। সেক্ষেত্রে এটা আসলে এত মাইনিউট হয় যেটা জেনারেলি বোঝা টাফ হয়। খুব বেশি যাদের পাওয়ার লাগে তাদের ক্ষেত্রেই আমরা এটা মানে বোঝা যায়, আদারওয়াইজ ওটা আপনি টাচ মানে ধরেও বুঝতে পারবেন না। আমরা অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে দেখি যে তাদের একসাথে দুটো পাওয়ারের চশমা পড়তে হয়। কনকেভ এবং কনভেক্সের একটা মিশ্রিত চশমা থাকে তাদের। এই সমস্যাটা কি বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে? তাদেরও কি এ ধরনের চশমা লাগে? জি, কিছু কিছু ক্ষেত্রে কিছু এক ধরনের স্কুইন্ট আছে বা বাঁকা চোখ আছে, যেটা আমরা বলি চশমা দিলেই ঠিক হয়ে যায়। ওরা ওদের ওই জিনিসটা মেকানিজমটা যদি বা পুরো ব্যাপারটা যদি বুঝতে যাই, তো এটাই যে যখন আমরা ওই কনভেক্স লেন্সটা বা প্লাস পাওয়ার যখন আমরা কাছে দিয়ে দিই ওদের জন্য, দেখা যায় যে ওই যে চোখ যে ভিতরের দিকে যাচ্ছিল সেটা সোজা হয়ে যাচ্ছে। তার মানে ও যেটা ওদের যে প্রবলেমটা হয়
সেটা হচ্ছে আপনার কাছের যখন জিনিস আমরা দেখাই বা দেখতে যাই, তখন কাছের যে মাসেল গুলো আমাদের চোখের ভিতরে ভিতরে আছে, ওগুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে ও খুব বেশি মানে জোর দেয় সেই জিনিসটা দেখতে, তখন ওর চোখে প্লাস পাওয়ার চলে আসে, তখনই চোখটা বাঁকা হয়ে যায়। তো আমরা প্লাস পাওয়ারটা সেক্ষেত্রে সেই বাচ্চাদের ক্ষেত্রে দেই, যাতে ওই জোরটা তার দিতে না হয়, এফোর্টটা তার দিতে না হয়, এবং চোখটাও যাতে ভিতর না যায়। সেক্ষেত্রে এই প্লাস সিম্পল এই চশমা দিয়েই বাচ্চার চোখ দেখা যাবে যে সোজা থাকছে। যেহেতু আমরা দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে গ্লাস নিয়ে অনেকগুলো কথা বললাম, আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে এই যে বাচ্চাদের যে দৃষ্টিশক্তির বিভিন্ন সমস্যা হচ্ছে, এবং এখন আমরা কিন্তু খুব অ্যালার্মিং রেটে দেখতে পাই খুব কম বয়সের বাচ্চাদেরই আমরা দেখি তারা গ্লাস পরে আছে, আর খুবই অল্প বয়স থেকে তাদের গ্লাসটা কন্টিনিউ করতে হচ্ছে। এই যে এত হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেটা হয়তো আমাদের সময় আমরা দেখিনি, এখন অনেক বেশি, এর কারণটা কি? কেন হঠাৎ করে বাচ্চাদের এত বেশি দৃষ্টিশক্তির সমস্যা শুরু হয়ে গেছে? জি, খুব সুন্দর প্রশ্ন। তো এটা জাস্ট আমি প্রথম থেকে শুরু করি যাতে সবাই সহজে বুঝতে পারে। চোখের দৃষ্টি ক্ষতিগ্রস্ত বা চোখের দৃষ্টি হ্যাম্পার হয় এরকম যে কারণগুলা থাকে, সেটা শুরু মায়ের পেট থেকেই শুরু হয়। মায়ের পেটে যখন শিশু থাকে তখন থেকেই শুরু হতে পারে। যখন মায়ের কোনো ভাইরাল ইনফেকশন ছিল বা কোনো সমস্যা ছিল, জন্মের পর দেখা গেল সেই বাচ্চার ওই ভাইরাল ইনফেকশনের জন্য চোখে ছানি জন্মগতভাবেই থাকে, সেজন্য দৃষ্টি কমে যায়। এরপরে হতে পারে বর্তমানে আমাদের সায়েন্স ডেভেলপ করার কারণে ছোট ছোট বাচ্চারা সার্ভাইভ করছে, যেমন অনেক লো ওয়েট বার্থ ওয়েটের বাচ্চারাদেরকে আমরা বাঁচিয়ে তুলতে পারছি। সেক্ষেত্রে ওদের যে কমন যে সমস্যাটা হয়, আমরা সেটাকে আরওপি বলি, রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি। তো এইটার কারণেও দেখা যায় এটা 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 তো একটু স্ক্রিনিং করে দেখতে হয়, যদি সমস্যা থাকে ট্রিটমেন্ট করতে হয়। বা আরওপির হিস্ট্রি ছিল বা হয়েছিল এরকম বাচ্চাদের দেখা যায় যখন সে বড় হতে থাকে তাদের অনেক বেশি মায়োপিয়া ডেভেলপ করে, মাইনাস পাওয়ার ডেভেলপ করে। তো এগুলো কিছু কারণ, বেসিক একদম শুরুর বয়সের কথা বলছি। পরবর্তীতে বাচ্চা যখন বড় হতে থাকে, বর্তমান যুগে আমরা দেখি যে অনেক বেশি চশমা লাগছে বাচ্চাদের। এটার একটা কারণ হচ্ছে যে স্ক্রিনিং পদ্ধতি আমাদের ভালো হয়েছে। আমরা স্কুলে স্ক্রিনিং করছি, দেখা যাচ্ছে যে ধরা পড়ছে বেশি। আগে কিন্তু এটা ধরা পড়তো না, ওই কম দেখলেও মানে ওদের চলে যেত। কিন্তু এখন স্ক্রিনিং পদ্ধতিও ভালো হয়েছে, যার কারণে বেশি ধরা পড়ছে। 2 নাম্বার হচ্ছে আপনার আমরা অতিরিক্ত বাচ্চাদেরকে ওই ডিভাইসেস মানে ইলেকট্রনিক ডিভাইসের উপর নির্ভরশীল করে দিচ্ছি। এতে কি হচ্ছে, বাচ্চারা কনস্ট্যান্ট নিয়ার কাছের জিনিসটা সে করছে, তার দূরের দৃষ্টিটা চাইতে সে কাছেরটাই ইউজ করছে। এখন এটা একটা বিগ ফ্যাক্টর যে ওদের চোখের পাওয়ারের সমস্যা হচ্ছে। এর প্রতিরোধের যদি জিজ্ঞেস করি, তো প্রতিরোধ বলতে শুরু থেকে করতে হবে। প্রথম মায়ের পেটে বাচ্চা যখন আসে তখন থেকেই আমাদের সচেতন থাকতে হবে, বাচ্চাটা হলেও প্রিম্যাচিউর হলো কিনা সেটা একটা স্ক্রিনিং করতে হবে। আর যেটা আমি বললাম রুটিনলি প্রি স্কুলিং বয়সে একবার বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে যদি তার চশমা লাগে বা দরকার আছে কিনা সেটা আমরা দেখব। বাচ্চাদেরকে ডিভাইসের উপর যে অতিরিক্ত আমরা দিয়ে রাখছি বা তারা এডিক্টেড হয়ে যাচ্ছে, এটা আমাদের বন্ধ রাখতে হবে। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এখন আমরা দেখা যায় যে বাচ্চারা কান্নাকাটি করলে খুব ছোট বয়স থেকে তাদের হাতে আমরা যত্রতত্র ডিভাইস তুলে দিচ্ছি। তারা বিভিন্ন জিনিস দেখছি, ইনফ্যাক্ট তাদেরকে গেমিং এর সিস্টেম আছে বিভিন্ন ডিভাইসে, আমরা সেই গেমিং ডিভাইস গুলো কিনে দিচ্ছি, তারা সেগুলো ব্যবহার করছে। এবং প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি যে কোনো ডিভাইস, সেটা মোবাইল হোক, ল্যাপটপ হোক, বা যে কোনো গেমিং ডিভাইস হোক, সেগুলো থেকে কিন্তু একটা ব্লু রে বের হয়, যেটি হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না। সেটা কিন্তু শুধুমাত্র যে বাচ্চাদের দৃষ্টিশক্তিতে হ্যাম্পার করে তা না, সেটা কিন্তু বড়দের দৃষ্টিশক্তিতে অনেক বড় হ্যাম্পার করে। এবং আপনি আপনি যদি দেখে থাকেন যে আপনি দীর্ঘ সময় এ ধরনের কোনো ডিভাইসে কাজ করে থাকেন, তাহলে আপনার মাথা ব্যথা, চোখ ব্যথা, এ ধরনের সমস্যাগুলো তৈরি হয়। যেটি আপনার আমার সমস্যা তৈরি হচ্ছে, সেটি কিন্তু বাচ্চাদের নাজুক চোখে আরো বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং আমাদের এই ব্যাপারগুলোতে মনে হয় এখনই সচেতন হওয়া জরুরি। কারণ আমাদের একটু অসাবধানতা হয়তো আমাদের বাচ্চাদের জীবনে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। কারণ চোখ খুবই সেন্সিটিভ একটা জিনিস, সেটির যত্ন নেওয়া একদম ছোট বয়স থেকে খুবই জরুরি। আমাদের কাছে এখন আরেকটি কেস আছে, সেখানে বলা হয়েছে যে বাচ্চার বয়স হচ্ছে 5 বছর,
এবং খেলতে যে হচ্ছে চোখে গুঁতো খায় এবং সেখান থেকে মাঝে মাঝে চোখে পানি পড়ে। চিকিৎসা কি সে সম্পর্কে জানতে চেয়েছেন? জি, জি, থ্যাংক ইউ। আচ্ছা, বয়স 5 বছর, চোখতে পানি পড়ছে গুঁতো খাওয়ার পর থেকে। তো এক্ষেত্রে এটাই আমরা ধরে নিতে পারি ওর আদার যদি সিমটম না থাকে, জাস্ট পানি পড়ার সমস্যা থাকছে, বাচ্চা চোখ খুলে রাখতে পারছে না, বুঝে নিতে হবে আমাদের যে কর্নিয়া আছে তার উপর এপিথেলিয়াম থাকে, সেইখানে যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তখন সে খুব মানে কাটা কাটা এরকম একটা ফিলিংস তার সে পেতে থাকে, যার কারণে সে চোখও খুলে রাখতে পারে না, আর কন্টিনিউয়াস ওই পানিও জমে থাকছে। তার চিকিৎসা এটাই যে অবশ্যই আমাদের আগে দেখতে হবে মাইক্রোস্কোপে বা স্লিট ল্যাম্পে যে ওর কি পরিমাণ কোন জায়গাটা এফেক্টেড হলো। যদি আমরা দেখতে পাই যে না তার এপিথেলিয়ামে তার আঘাতপ্রাপ্ত হয়েছে, যদি শুধু এপিথেলিয়াম হয় তা জাস্ট আমরা যদি ব্যান্ডেজ করে দিই একদিনের জন্য, দেখা যাবে যে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে, রিকভার করে যাচ্ছে। বাট এটা যদি আরো ফার্দার যায় বা গুঁতোটা যদি বেশি এক্সটেন্সিভ হয়ে থাকে বা ভিতরের দিকে যেয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসা ভিন্ন হবে, সেটা সম্পূর্ণ সার্জিক্যাল হতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এই যে চোখে পানি পড়ার সমস্যা আমরা অনেক সময় দেখি যে অনেক ছোট বাচ্চারা তারা তো বলতে পারে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের চোখ থেকে বিভিন্ন কারণে পানি পড়ছে। পানি পড়ার সমস্যাটা আসলে কি কি কারণে হতে পারে? মানে কোনো বাচ্চা যদি চোখে পানি পড়ে তাহলে একজন বাবা মার মাথায় কি কি ধরনের সমস্যার কথা হুম, চিন্তা হুম, করা উচিত? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমত আমাদের বুঝতে হবে পানি কেন পড়ছে। কমনলি যেটা হয় জন্মের পরেই আমরা দেখে কিছু ছোট বাচ্চাদের যে চোখে পানি জমে থাকছে বা আঠা আঠা মলা আসছে, সেটা একটা কারণ হচ্ছে আমাদের চোখে নেত্রনালী থাকে, যেটা কমনলি আমরা বাংলায় বলি নেত্রনালী। ওটা হচ্ছে মানে আপনার চোখের পানি যে আমাদের কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, সেটা ড্রেন হওয়ার রাস্তা হচ্ছে আমাদের নাকে যাচ্ছে। এই নাক আর চোখের মাঝখানে এই নেত্রনালী থাকে। জন্মগত কারণে যদি এই নেত্রনালী ব্লক থাকে বা বন্ধ থাকে, সেক্ষেত্রে তার এই সমস্যাটা একেবারে ছোটবেলা থেকে দেখা যাবে যে 1 মাস থেকে বয়স থেকেই আপনার মানে বাবা মারা নোটিস করেন যে পানি জমে আছে বা পানি পড়ছে। পরবর্তীতেও এটা ডেভেলপ করতে পারে যদি ওই চোখে ওই নেত্রনালীতে ইনফেকশন হয়, পরবর্তীতে সামহাও ব্লক হয়ে যায়, তখনও এরকম চোখে পানি পড়বে। এছাড়াও চোখে পানি পড়ার অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে অ্যালার্জি, যেটা কমনলি হয় আমাদের দেশে সবারই কম বেশ অ্যালার্জি হতে পারে, সে থেকেও চোখে পানি আসতে পারে। চোখ উঠলে যেটা সিজনাল, যেটা ভাইরাল কনজাংটিভাইটিস আমরা ধরে নিই, এই ক্ষেত্রেও চোখে পানি আসতে পারে। আচ্ছা, এই ধরনের চোখে পানি আসলে ইমিডিয়েটলি আমাদের কি কি করণীয়? হুম। প্রথমত যদি নেত্রনালী বন্ধ থাকে, একেবারে ছোটবেলা 1 মাস বয়সী বাচ্চা চোখে পানি আসতেছে, তো সেই ট্রিটমেন্ট জাস্ট মাসাজ, যে আমরা ওই নেত্রনালীর উপরে থলে থাকে, থলেটার উপর প্রেসার দিয়ে দিয়ে রেগুলার প্রেসার মাধ্যমে ও রাস্তাটা খুলে ফেলতে পারি। রেগুলার ম্যাসাজ করব। যদি ইনফেকশন দেখি ওষুধ দিতে হবে, অ্যান্টিবায়োটিক আই ড্রপস দিতে হবে। আর যদি অ্যালার্জিক কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আম এখানে একটা কথা বলে রাখি, যদি ওই ব্লক ওই ছোটবেলায় মেসেজের মাধ্যমে না খুলে, সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে সেই রাস্তাটা খুলে দেওয়া যায়। এটা ছোট বাচ্চাদের বর্তমানে সার্জিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আমরা লেজারের মাধ্যমেও সার্জারিটা হয়, যেটাকে এন্ডোলেজার ডিসিআর বলে। ওই নাকের ভিতর দিয়ে গিয়ে ওই লেজারের মাধ্যমে অপারেশনটা হয়, যেটার কারণে ওই উপর দিয়ে কাটা ছাড়া কিছুই হয় না। সো এটা বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে যে অনেক বেশি ইফেক্টিভ। এরপরে যদি অ্যালার্জির কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ড্রপস বা ধুলোবালি, রোদ এগুলো অ্যাভয়েড করে আমাদেরকে সেটা কন্ট্রোল করে রাখতে হয়। আর কনজাংটিভাইটিস হলে আমাদের সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা সেই ট্রিটমেন্টটা দিলে দেখা যায় রিকভার করে যাচ্ছে। আপনি মাত্রই অ্যালার্জি এবং কনজাংটিভাইটিস দুটো বিষয় নিয়ে কথা বলেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের চোখ লাল হচ্ছে এবং অ্যালার্জি এবং কনজাংটিভাইটিস দুটোর ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি যে সিমটম বা উপসর্গ নিয়ে কিন্তু থাকে, এবং বাচ্চা মানুষ আসলে বলতেও পারে না যে তার আসলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। এই দুটোকে পার্থক্য করার উপায় কি, যে কোনটি অ্যালার্জির কারণে হচ্ছে আর কোনটি হচ্ছে চোখ উঠা বা কনজাংটিভাইটিস এর জন্য হচ্ছে সমস্যা? থ্যাংক ইউ। অ্যালার্জি বোঝার 1 নাম্বার মানে আপনি যেটা আমরা বুঝতে পারবো যে ওর ইচিংটা খুব বেশি থাকবে অ্যালার্জিতে। আর কিছু সিমটম আছে যেটা হচ্ছে যে দেখা যাবে প্রতি সিজনেই তার হচ্ছে। যেরকম আমরা ধরে নিই গরমে বেড়ে যাচ্ছে, আবার কারো কারো ওই বসন্তকালে হচ্ছে,
আম, এটা সিজনাল, কমনলি আমরা ধরে নিই সিজনাল হয়, বছরে 2 বার বা 3 বার অ্যাটাক হবে। এটা তার সেও বুঝতে পারে যে না, যখন এই সিজনটা আসছে আমার চোখ চুলকোচ্ছে এবং সেরকম সিমটমসই তার হবে। এক্ষেত্রে লালের পরিমাণটা কম থাকে, আঠালো ময়লা আসাটা কম থাকে। বাট কনজাংটিভাইটিস যখন আমরা বলবো, সেটা একটু আহ, আহ, বেশি হবে সিমটম গুলা, পানি পড়া, চোখ লাল হওয়া, আঠালো ময়লা আসা, এটা খুব বেশি মাত্রায় হবে, যেটা খুব বেশি ডিসকমফোর্টিং এরকম হবে। তখনই এটাকে আমরা ধরে নিতে পারি যেটা কনজাংটিভাইটিস। এছাড়া কিছু আমাদের কিছু টেস্ট আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা কনজাংটিভাইটিস আর কোনটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস। হ্যাঁ, মাইক্রোস্কোপের নিচে দেখলেও এই ফিচার গুলা বোঝা যায়। ধন্যবাদ আপনাকে। আমি এখন শেষ অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে এখন শেষ মুহূর্তে জানতে চাইবো যে আমাদেরকে যারা শুনছেন সেসব দর্শক এবং শ্রোতাদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে নাকি? জি, ধন্যবাদ সাবিয়া। আমি আমার পার্সপেক্টিভ থেকে, মানে আমার অবস্থান থেকে আমি এটা বলবো, যেহেতু আমি একজন শিশু বিশেষজ্ঞ এবং স্ট্রেবিসমোলজিস্ট, আমার বাবা মাদের প্রতি একটাই সবসময় কথা থাকে যে বাচ্চাদের চোখের ব্যাপারটা, দৃষ্টির ব্যাপারটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যে আহ, একটা রুটিন চেক আপ প্রতিটা বাচ্চাকে যেন করা হয় প্রি স্কুলিং বয়সে, আহ, তার আইসাইটের জন্য। আর পাশাপাশি যদি চোখ বাঁকা দেখেন বা কখনো নোটিস করেন, অবশ্যই সে ব্যাপারে আহ বিশেষজ্ঞ পরামর্শ নেবেন। কারণ ছোটবেলায় যে ট্রিটমেন্টের আউটকামটা হবে বা যে বেনিফিটটা হবে, সেটা যত বড় হবে সময়ের সাথে আমাদের এটা ট্রিটমেন্টের অপশনগুলো কমতে থাকে। সো ধন্যবাদ সাবিহা।